আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 'রিচ ড্যাড পুয়ার ড্যাড'। এটা হচ্ছে রবার্ট কিওসাকির লেখা একটি বিখ্যাত বই। তো বইটি আসলে আ কি বিষয়ে আলোচনা করা হয়েছে এবং আম কি বিষয় সম্পর্কে জানতে পারবেন আমি আলোচনা করলে বুঝতে পারবেন। এটি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছে যেটা আপনি যদি জানতে পারেন তাহলে আপনি জীবনে অনেক আগায় যাইতে পারবেন। তো আপনি কি কখনো ভেবেছেন যে ২ জন মানুষ দেখা গেল যে একই সরকারি চাকরি করে কিন্তু একই বেতন পায়, হ্যাঁ? কিন্তু ২০ বছর পরে একজনের নিজের বাড়ি, গাড়ি, ব্যবসা আছে আর আরেকজন এখনো মাস শেষে ধার দেনায় ডুবে আছে। কেন এই পার্থক্য? আজকে আমি আপনাদের সেই রহস্যটা বলবো যেটা রবার্ট কিওসাকির 'রিচ ড্যাড পুয়ার ড্যাড' বইতে লেখা আছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার টাকার দর্শন চিরতরে বদলে যাবে। তো পয়েন্ট নাম্বার 1 যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ধনীরা টাকার জন্য কাজ করে না। টাকা তাদের জন্য কাজ করে। ঠিক আছে? টাকা আপনার জন্য কিভাবে কাজ করে আমরা এটা বুঝবো। বন্ধুরা, ১ম এবং সবচেয়ে বড় পার্থক্যটা হলো মানসিকতায়। ঠিক আছে? আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে ভালো পড়াশোনা করো, ভালো চাকরি পাও আর প্রতি মাসে বেতন নাও। এটাই জীবনের সফলতা। ঠিক আছে? এটাকে মানুষ সফলতা ভাবে। কিন্তু রবার্ট কিওসাকি এই বইতে বলেছেন এটাই সবচেয়ে বড় ভুল। কারণ গরিব মানুষ এবং মধ্যবিত্ত মানুষ সারা জীবন র‍্যাট রেসে দৌড়ায়। মানে কি? মানে হলো আপনি কাজ করেন, বেতন পান, খরচ করেন, আবার কাজ করেন। ঠিক আছে? এই চক্র কখনো শেষ হয় না। মানে র‍্যাট রেস বলতে এখানে বুঝাইছে ইঁদুর দৌড়। এটা যেটা বুঝানো হয়েছে সেটা হচ্ছে ধরেন যে আপনি মাসের ১ম এ বেতনটা পাইলেন। পাওয়ার পরে সারা মাস আপনাকে এই টাকা দিয়ে চললেন। মাসের শেষে যেয়ে আপনি কি হলো? আপনি আবার জিরো ব্যালেন্স। তারপর আবার টাকা দিল, আপনি আবার মানে পরের মাস চলতেছেন। পরে আবার মানে কি আপনি একটা এমন একটা রেসের মধ্যে আছেন, এমন একটা সাইকেলের মধ্যে আছেন, যেখানে ১ মাস পর আপনি জিরো ফাঁকা। আপনার হাতে কোনো টাকা নেই। দ্যাট মিনস আপনার যদি এখনই আপনার চাকরিটা চলে যায় তাহলে কিন্তু আপনি ফিন্যান্সিয়ালি একদম ক্রাশড। আপনি দেউলিয়া। আপনার কাছে কিছুই নেই। ঠিক আছে? কিন্তু ধনী মানুষরা এই rat race থেকে বেরিয়ে আসে। তারা এমন সম্পদ তৈরি করে যেটা ঘুমের মধ্যেও তাদের কি করে? আয় তৈরি করে দেয়। ঠিক আছে? যদি আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখতে পারি যে ধরুন করিম সাহেব একজন ব্যাংক কর্মকর্তা। ঠিক আছে? তিনি প্রতি মাসে ৫০,০০০ টাকা বেতন পান। প্রতি মাসে বাসা ভাড়া, সন্তানের পড়াশোনা, খাওয়া-দাওয়া সব মিলিয়ে ৪৮,০০০ টাকায় চলে যায়। মাস শেষে ৳২,০০০ বাঁচে। অন্যদিকে রহিম সাহেব এটা হচ্ছে করিম সাহেবের গল্প গেল। এখন অন্যদিকে আরেকজন হচ্ছে রহিম সাহেব একই বেতনে চাকরি করেন কিন্তু তিনি প্রতি মাসে ৳৫,০০০ জমিয়ে ছোট একটা ফ্ল্যাট কিনেছেন এবং সে এই ফ্ল্যাটটা কিনছে ভাড়া দেয়ার জন্য। এখন ওই ফ্ল্যাট থেকে প্রতি মাসে ৳১৫,০০০ করে আসে। তো এটা কিন্তু তার ঘুমের মধ্যেও কিন্তু টাকা তৈরি হচ্ছে। ঠিক আছে? তাহলে ফার্স্ট আমরা যেটা বুঝলাম যে ধনীরা টাকার জন্য কাজ করে না, টাকা তাদের জন্য কাজ করে। তাহলে বিষয়টা আপনি মনে হয় বুঝতে পাইছেন। সেকেন্ড যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলব, এটা হচ্ছে ফিন্যান্সিয়াল লিটারেসি। টাকার যে শিক্ষাটা এটা কিন্তু স্কুলে পড়ানো হয় না। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এটা সত্যি। আমরা দেখেছি যে আমরা আম অ্যাসেট কি, লায়াবিলিটি কি এইসব অনেক কিছুই জানি না। কিন্তু আমরা কিন্তু অনেক মানে জটিল সাবজেক্ট নিয়ে পড়ছি লাইফে। দেখা গেছে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছে, কেউ হচ্ছে ডক্টরি পড়ছে। বাট যে লাইফে যে ফিন্যান্সিয়াল একটা এডুকেশন এর দরকার আছে, এটা আমরা কিন্তু অনেক পরে গিয়ে বুঝি। দেখা যায় যে ৩০ বছর ৩৫ বছর পরে আমরা এই মানে অ্যাসেট কি, লায়াবিলিটি কি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করি। তো চলুন আমরা একটু জানি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আমরা বাংলা, ইংরেজি, বিজ্ঞান পড়ি কিন্তু কেউ কি আমাদের শেখায় অ্যাসেট কি, লায়াবিলিটি কি বা ক্যাশ ফ্লো কি, কিভাবে ট্যাক্স কমানো যায়? না, কেউ শেখায় না। কিওসাকি বলেছেন এই ফিন্যান্সিয়াল লিটারেসির অভাবেই মানুষকে সারা জীবন গরিব রাখে। আমরা যে সারা জীবন গরিব থাকার পিছনে মেইন কারণটা হচ্ছে আমাদের মধ্যে এই ফিন্যান্সিয়াল লিটারেসি না থাকা।
তিনি বলেছেন দুটি সহজ কথা। একটি হচ্ছে অ্যাসেট, যেটা আপনার পকেটে টাকা আনে। অ্যাসেট কি? আমরা যদি সহজভাবে বলি তাহলে হচ্ছে কি, যে পকেটে আপনার টাকা আনবে। আর লায়াবিলিটিস হচ্ছে যেটা আপনার পকেট থেকে টাকা নিয়ে যায়। আর ধনীরা সবসময় অ্যাসেট কিনে। ধনীরা কি করে? সবসময় অ্যাসেট কিনে। গরিব এবং মধ্যবিত্তরা ভাবে তারা অ্যাসেট কিনছে, কিন্তু আসলে তারা লায়াবিলিটি কিনছে। একটা এক্সাম্পল দিই। ধরেন আমাদের মধ্যবিত্ত এবং গরিব মানুষ যারা, আমরা সবসময় চিন্তা করি কি, আমার যদি একটা বাইক থাকতো। আমরা অনেক সময় ভাবি বাইকটা মনে হয় আমার সম্পদ, আমার মনে হয় অ্যাসেট। কিন্তু আসলে কি তাই? বাইক কেনার পরে কি আপনাকে বাইক টাকা দেয়? যদি আপনি পাঠার উবার চালান সেটা হিসাব আলাদা। কিন্তু যদি আপনি এটাকে জাস্ট আপনার প্রতিদিনের যানবাহনের জন্য যদি ব্যবহার করেন যাতায়াতের জন্য, সেটার জন্য এটা কখনো অ্যাসেট হইতে পারে না। কারণ এই বাইকটার একটা মেইনটেন্যান্স কস্ট আছে। ঠিক আছে? শিডিউল মেইনটেন্যান্স আছে। আপনার লুব্রিকেন্ট চেঞ্জ করতে হয়, অয়েল লাগে। এটা অনেক বিষয় আছে। দ্যাট মিনস এটা লায়াবিলিটিস। কিন্তু আমরা সাধারণত ভেবে থাকি যে এটা মনে হয় কি আমাদের সম্পদ। তাহলে অনেকে মনে করেন নিজের বাসা কেনা সবচেয়ে বড় অ্যাসেট। অনেকে ভাবতে পারেন যে নিজে যখন একটা বাসা কেনা। কিন্তু কিওসাকি বলছে যে, যে বাসায় আপনি নিজে থাকছেন সেটা অ্যাসেট নয়, সেটা লায়াবিলিটি। কারণ সেই বাসা থেকে আপনার পকেটে টাকা আসছে না। ট্যাক্স দেখা গেছে উল্টাটা হচ্ছে, বরং রক্ষণাবেক্ষণ, ট্যাক্স, লোনের কিস্তি সব মিলিয়ে টাকা বেরিয়ে যাচ্ছে। কিন্তু যদি আপনি আরেকটা বাসা কিনে ভাড়া দেন, সেটা হলো সত্যিকারের অ্যাসেট। মানে আপনি দেখা গেল যে আপনি যে বাসায় আছেন এটা কিন্তু আপনার লায়াবিলিটিস। এটা বুঝতে হবে। তাহলে কোনটা অ্যাসেট এবং কোনটা লায়াবিলিটিস আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে আমরা যখন কোনো ফিনান্সিয়াল ডিসিশন নেব, আমরা কোনো কিছু কেনার কথা চিন্তা করব, আমরা কোনো কিছুর পিছনে ব্যয় করার কথা চিন্তা করব, তখন আমরা রাইট ডিসিশন নিতে পারবো। ৩ নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে ভয় এবং লোভ। এই ২ টা জিনিস মানুষকে গরিব রাখে। ভয় এবং লোভ। কায়োসাকি বলেছেন মানুষের দুটো বড় শত্রু আছে, একটি হচ্ছে ফিয়ার, ভয়, আর একটা হচ্ছে গ্রিড, লোভ। এই দুটি জিনিস মিলে মানুষকে র্যাট রেসে আটকে রাখে। যখন মানুষের কাছে টাকা থাকে না তখন ভয় কাজ করে। যদি চাকরি চলে যায়, ঠিক আছে, যেমন এইরকম চিন্তা ভাবনা করি আমরা, যদি চাকরি চলে যায়, যদি অসুস্থ হই তাহলে কি হবে, এই ভয় থেকে মানুষ ঝুঁকি নিতে পারে না। ঠিক আছে? তো এই কারণে মানুষ ঝুঁকি নিতে পারে না। আবার যখন টাকা একটু বাড়ে তখন লোভ কাজ করে। নতুন গাড়ি, বড় বাসা সব কিনে ফেলবো, এগুলোতে চলে যাই। ঠিক আছে? এই লোভে সব টাকা খরচ হয়ে যায়। আর আবার আবার ভয় ফিরে আসে। ঠিক আছে? তাহলে দেখেন যে ভয় এবং মানে যে আমাদের লোভ, এই ২ টা জিনিস, এই ধনী মানুষরা এই ২ টো জিনিসকে নিয়ন্ত্রণ করতে শেখে। তারা সহজে ভয় পায় না, তারা রিস্ক টেকার। ঠিক আছে? যারা ধনী। এবং দুটো এবং আরেকটা কি, যে লোভ, তারা লোভকেও কন্ট্রোল করতে পারে। তারা তাদের মনে যখন আসে যে আমি একটা গাড়ি কিনি, আমি একটা বাইক কিনি, তারা তখন মনে মনে নিজে, নিজে প্রশ্ন করে যে এটা কি আমার এখন প্রয়োজন? নাকি আমি এখন এই টাকাটা ইনভেস্টমেন্ট এ দিব? ব্যবসায়ীরা যারা ধনী মানুষ তারা কিন্তু এইভাবে চিন্তা ভাবনা করে। তাই তারা আজকে মানে একটা ভালো ফিন্যান্সিয়াল কন্ডিশন এ আছে। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা সারা জীবন স্বপ্ন দেখে ব্যবসা করবেন, কিন্তু ভয়ে কখনো শুরু করেন না। যদি ব্যর্থ হই, লোকে কি বলবে? ঠিক আছে? আবার যখন বোনাস পান, লোভে পড়ে নতুন স্মার্টফোন, তারপর হচ্ছে দেখা যায় যে ফ্ল্যাট স্ক্রিন টিভি কিনে ফেলেন। সেই টাকা দিয়ে যদি একটা ছোট ব্যবসা শুরু করতেন, হয়তো ৫ বছর পরে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হতো। দ্যাট মিনস তখন মানে যখন আমরা সবসময় বলি আমরা ব্যবসা করব, আমরা এই করব। কিন্তু আমরা যখন শুরু করতে যাই তখন আমরা চিন্তা করি যদি আবার লস হয়, যদি আবার মানুষ কি বলবে? আমি এই চাকরি করি বা আমি এইরকম আমার একটা সমাজের আমি এই ব্যবসা করব, মানুষ কি না কি ভাববে? মানুষ এইগুলা চিন্তা করে দেখেন একটা ভয়। এগুলা পরে কিন্তু আমরা করি না। আবার যখন দেখা যায় যে আমাদের হাতে কিছু একটা টাকা আছে, আমরা একটা বোনাস পাচ্ছি। ঠিক আছে? ব্যবসায়িক বা যে মানে চাকরি থেকে একটা বোনাস পেয়েছি। এইটা দিয়ে আমি কিভাবে একটা মোবাইল কিনবো, একটা ঘড়ি কিনবো, এগুলো নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এই টাকাটা যে ব্যবহার করে একটা ছোট ব্যবসা শুরু করা গেলে এখন থেকে ৫ বছর বা ১০ বছর পরে এই টাকাটা একটা ভালো অ্যামাউন্ট, মানে এই বিজনেসটা আপনাকে একটা ভালো ফিডব্যাক দিবে। এইটা কিন্তু আমরা মানে চিন্তা করতে পারি না। তাহলে ৩ নাম্বার যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে ভয় এবং লোভ। এই ২ টি জিনিসকে মানুষকে কি করে? গরিব বানিয়ে রাখে। ৪ নাম্বার যে পয়েন্টটা, নিজের ব্যবসা করুন। চাকরি শুধু বিল দেয়ার জন্য। ঠিক আছে? পয়েন্ট নাম্বারটা মনে রাখবেন। কিওসাকি বলেছেন, "চাকরি করুন, সমস্যা নেই।" আপনাকে চাকরি করতে মানা করতেছে না সে। কিন্তু চাকরিকেই জীবনের লক্ষ্য বানাবেন না।
চাকরি বেতন দিয়ে আপনার খরচ চলুক, কিন্তু পাশাপাশি নিজের ব্যবসায় বিনিয়োগ তৈরি করুন। ঠিক আছে? তিনি বলেছেন, আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনি সেই কোম্পানির মালিককে ধনী করছেন। আপনার মেধা, সময়, শক্তি দিয়ে অন্যের সম্পদ তৈরি হচ্ছে। কিন্তু আপনি নিজের জন্য কি তৈরি করছেন? প্রতিটি ধনী মানুষের নিজস্ব একটা বিজনেস সিস্টেম আছে, যেটা তাদের ঘুমের মধ্যেও আয় করিয়ে দেয়। এটাই তাদের সত্যিকারের সম্পদ। এই যে আমরা কিন্তু আসলেই লক্ষ্য করলে দেখবেন যে আমরা সবসময় আমরা যারা মানে চাকরি করতেছি, তারা অবশ্যই আমরা আরেকজনকে ধনী বানানোর জন্য কাজ করতেছি। আরেকজনের প্রফিট এনে দেওয়ার জন্য কাজ করতেছি। কিন্তু আমাদের নিজেদের কিন্তু কোনো বিজনেস সিস্টেম নাই। তো যারা ধনী মানুষ তাদের একটা নিজস্ব বিজনেস সিস্টেম আছে, যেটা তাদেরকে ঘুমের মধ্যেও টাকা এনে দেয়। এটাই তাদের সত্যিকারের সম্পদ। ধরুন ফরিদা বেগম একজন স্কুল শিক্ষিকা। প্রতিদিন সকাল ৯টায় থেকে বিকাল ৪টায় স্কুলে পড়ান। বিকেলে তিনি অনলাইনে হাতের কাজের ক্লাস নেন। মাসে সেটা থেকে আসে আরো ১৫,০০০ টাকা। এখন তিনি সেই টাকা দিয়ে একটা হস্তশিল্পের ছোট ব্যবসা শুরু করেছেন। ৩ বছর পরে তার ব্যবসা এত বড় হয়েছে যে এখন তিনি চাকরি ছেড়েও দিতে পারেন। এটাই কিওসাকির কথা। মা কিওসাকি আসলে আমি যদি একজন এক্সাম্পল দিলাম যেটা, এটা দেখেন তিনি কিন্তু একটা চাকরি করতো। কিন্তু তার যে এক্সট্রা টাইম, এই টাইমটা কিন্তু একটা মানুষ কি করতে পারে, এই টিভি সিরিয়াল দেখেও কাটাইতে পারতো, যেহেতু সে মহিলা মানুষ। মানে সে ওইভাবে কাটাইতে পারতো বা দেখা গেল খোঁজ গল্প করে বা বাসার কাজ করে কাটাই দিতে পারতো। কিন্তু তিনি আবার এর পাশাপাশি সে কি করলো যে অনলাইনে হাতের কাজের ক্লাস নিত। নিয়ে একটা টাকা অ্যামাউন্ট পেলো, সেই টাকাটা দিয়ে সে একটা বিজনেস শুরু করলো এবং সে তার এখন যে ফিনান্সিয়াল কন্ডিশন সেটাতে দেখা যাচ্ছে যে সে চাকরি ছেড়েও দিতে পারে। তো আমরা আসলে এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা আগাইতে পারবো। ঠিক কি? নিজে ব্যবসা করুন, চাকরি করুন, পাশাপাশি কিছু করার চেষ্টা করুন। ঠিক আছে? ৫ নাম্বার যে পয়েন্ট উনি এই বইয়ে আলোচনা করছে সেটা হচ্ছে ট্যাক্স এবং কর্পোরেশন। ধনীরা যে গোপন কৌশল জানে। কিওসাকি বলেছেন, ধনীরা সরাসরি ব্যক্তিগতভাবে আয় করে না। তারা কোম্পানি বা ব্যবসার মাধ্যমে আয় করে। এতে তাদের ট্যাক্সের বোঝা অনেক কমে যায়। একজন চাকরিজীবী ১ম এ ট্যাক্স দেন। তারপর যা থাকে তা দিয়ে খরচ করেন। কিন্তু একজন ব্যবসায়ী ১ম এ সব খরচ করেন ব্যবসার নামে। তারপর যা থাকে তার উপর ট্যাক্স দেন। এই একটা পার্থক্যই বছর শেষে লক্ষ, লক্ষ টাকা ফারাক তৈরি করে। মনে করুন আপনার মাসিক আয় আ ধরলাম ৳১,০০,০০০। চাকরিজীবী হিসাবে আগে ট্যাক্স যাবে ৳২০,০০০, তারপর বাকি ৳৮০,০০০ দিয়ে খরচ। মানে এটা হচ্ছে কি বাইরের যে মানে কান্ট্রি গুলো আছে এখানে কিন্তু ট্যাক্স অনেক বেশি। যেমন আমেরিকাতে প্রায় 20 থেকে 30% ট্যাক্স থাকে। তো সেটাই উনি বলতেছেন যে ব্যবসায়ীরা কি করে আগে ব্যবসার খরচ দেখা যায় যে অফিস ভাড়া, গাড়ি, ফোন বিল কোম্পানির নামে যাবে। ঠিক আছে? এগুলো সে আম আ খরচ করে। তারপর দেখা যায় যে, যে বাকি টাকা থাকে সেইটার উপরে সে প্রতি মাসে ট্যাক্স দেয়। ঠিক আছে? তো দেখা গেছে যে তারা আ ট্যাক্স এবং যে এই যে ল মানে যে বিষয়গুলো আছে চাকরিজীবীরা সরি ব্যবসায়ীরা কিন্তু এগুলা কিন্তু খুব ভালোভাবেই জানে। ঠিক আছে? সো এখানে ফাঁকি দেওয়ার বিষয় না। ব বরং বরঞ্চ বিষয়টা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যারা চাকরিজীবী তারা খুব অল্প টাকা ইনকাম করতেছি কিন্তু ট্যাক্স অনেক বেশি দিচ্ছি। যেটা আমাদের জীবনে প্রভাব পড়ছে। হ্যাঁ? ধনীরা বিশেষজ্ঞদের কাজে লাগায়। নিজে সব কাজ করার চেষ্টা করে না। কি মানে হচ্ছে কি ৬ নাম্বার যে পয়েন্ট সেটা হচ্ছে ধনীরা কি করে মানে তাদের যে আ কাজগুলো করার জন্য এক্সপার্টদেরকে হায়ার করে। তারা এমন না যে তারা সব কাজ সে করবে। সেই মার্কেটিং করবে, সেই প্রোডাকশন করবে, সেই সেলস করবে এমন না। সে কি করে এরকম হায়ার করে। করে তার কাজ করার জন্য তাদেরকে নিয়োগ করে। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিওসাকি বলেছেন, মধ্যবিত্ত মানুষরা মনে করে সব নিজে করতে হবে। তাহলে সব টাকা আমারই থাকবে। ঠিক আছে? এটা হবে। কিন্তু ধনীরা বলে, আমি সেরা মানুষকে হায়ার করব। তাকে ভালো বেতন দেব। আর সে আমার জন্য আরো বেশি টাকা বানাবে। ঠিক আছে? এটাকে বলে লিভারেজ অর্থাৎ অন্যের মেধা। অর্থাৎ হচ্ছে অন্যের মেধা, সময়, অর্থ ব্যবহার করে নিজের সম্পদ বাড়ানো। ভালো আইনজীবী, ভালো হিসাবরক্ষক, ভালো বিনিয়োগ উপদেষ্টা আর আপনার খরচ নয়। এরা হচ্ছে আপনার বিনিয়োগ। বুঝছেন? আমরা কিন্তু দেখি আপনার যদি রিলায়েন্স কোম্পানি আছে ইন্ডিয়াতে বা বাইরে যদি বড় কোনো টেসলা এগুলোতে দেখবেন যে আসলে আ যে মালিক সে কি সব করে? না। তারা দেখবেন যে বিভিন্ন সেকশনের বিভিন্ন
তার সাব যে সিস্টার কনসার্ন আছে সবগুলো একজন করে সিইও রেখে দিচ্ছে, তাদেরকে হায়ার করছে, ঠিক আছে, তারাই তাদের জন্য কাজ করতেছে। তো তারা কিন্তু এইটা ভাবে না যে আমি সবকিছু করব। একজনের পক্ষে এত কিছু আপনি বড় কিছু করা সম্ভব না, ঠিক আছে, আপনার চিন্তা ভাবনা ডেভেলপ করতে হবে। আর যাদেরকে আপনি হায়ার করতেছেন এরা কখনোই আপনার মানে খরচ বা আপনার ব্যয় ভাবলে হবে না, এরা আসলে আপনার বিনিয়োগ, ঠিক আছে। ধরুন আপনার একটা কাপড়ের দোকান আছে, একটা এক্সাম্পল দিই। তো আপনি নিজেই হিসাব রাখেন, নিজেই কেনাকাটা করেন, নিজেই বিক্রি করেন, ফলে দোকান থেকে কখনো বের হতে পারেন না, নতুন শাখা খুলতে পারেন না। কিন্তু যদি একজন বিশ্বস্ত ম্যানেজার নিয়োগ দেন, মাসে যদি 15,000 টাকা দেন, তিনি দোকান সামলাবেন, আপনি সেই সময় দ্বিতীয় শাখার পরিকল্পনা করতে পারবেন। 1 বছরে দুটো দোকান থেকে আয় হবে অনেক বেশি। বুঝতে পারছেন বিষয়টা কোথায়? আপনি নিজেই সবকিছু করতে যাইয়েন না, ঠিক আছে। এখন আসি যে 7 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। এই বই একটা অন্যতম বিষয়, মানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ফুটে তুলছে, সেটা হচ্ছে সবসময় শেখা। এটা আমিও সাপোর্ট করি যে আমাদের সমাজে না একটা মানুষের সমস্যা হচ্ছে কি, মানে আমরা কিছু একটা জানলে আপনি দেখবেন তার সাথে যদি কথা বলতে যান, সে বলবে তুমি আমার থেকে বেশি জানো, আমি তো তোমার থেকে অনেক বেশি জানি, মানে এরকম একটা ভাব। কিন্তু আসলে জানার কোনো শেষ নাই, ঠিক আছে। আমাদেরকে কন্টিনিউয়াসলি জানতে হবে, আমাদেরকে সবকিছুর সাথে, এই যুগের সাথে, নতুন নতুন ইনফরমেশন গুলো, নতুন নতুন টেকনোলজি গুলো এর সাথে আমাদেরকে আপডেট করতে হবে। যেমন আপনার ফোনে আপডেট আসে, এরকম আমাদের ব্রেনেরও আপডেট আসতে হয়, আমাদের ব্রেনেরও ইনফরমেশন গুলো আপডেট করতে হয়। না হলে আমরা যে আমাদের যে একটা ওয়ার্ল্ড কম্পিটিশনে আছি, আমরা যে একটা গ্লোবাল কম্পিটিশনে আছি, এখান থেকে আমরা পিছায় পড়বো। তো কিওসাকি বলেছেন সবচেয়ে বড় বিনিয়োগ হলো নিজের মাথায় বিনিয়োগ করা। নিজের মাথায়, বুঝেন, বই পড়ুন, সেমিনারে যান, সফল মানুষদের সাথে মিশুন, দেখবেন যে আপনার আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। তিনি বলেছেন যে স্কুলে আমরা শিখি কিভাবে চাকরি খুঁজতে হয়, কিন্তু কিভাবে ব্যবসা করতে হয়, কিভাবে বিনিয়োগ করতে হয়, কিভাবে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হয়, এটা আমাদের নিজেদের শিখতে হবে, ঠিক আছে। প্রতিটি সফল মানুষ একজন আজীবন ছাত্র। যে মুহূর্তে আপনি মনে করবেন আর কিছু শেখার নেই, সেদিন থেকে আপনার পতন শুরু হবে। কি শুরু হবে? আপনি হেরে যাবেন। এই ইগোটা আনা যাবে না যে আমি সবকিছু জানি, তাহলে আপনি কিন্তু আস্তে আস্তে পিছায় পড়বেন, ঠিক আছে। ওয়ারেন বাফেট বলেছেন, যদি আমরা দেখি, তিনি প্রতিদিন 5-6 ঘন্টা পড়েন, ঠিক আছে। ওয়ারেন বাফেট দেখেন কি করে, প্রতিদিন 5-6 ঘন্টা পড়াশোনা করে। তাহলে আর আমাদের দেশে দেখুন যারা সফল উদ্যোক্তা হয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়ত নিজেদের আপডেট রেখেছেন, নতুন ট্রেন্ড জেনেছেন, মার্কেট বুঝেছেন, নেটওয়ার্ক তৈরি করেছেন, ঠিক আছে। তাই প্রতিদিন মাত্র 30 মিনিট পড়ুন, বছর শেষে আপনি একজন সম্পূর্ণ আলাদা মানুষ হবেন, ঠিক আছে। আমার পিছনে যে এই বুক সেলফটা দেখতেছেন, এখানে আমার অনেক বই। আমার কাছে এই বুক সেলফটার প্রাইস 1,00,000 কোটি টাকা ধরেন, ঠিক আছে। বিকজ আমার কাছে আমার যেটা ভালো লাগে সেটার প্রাইস অনেক হাই, সেটা কেউ কিনতে পারবে না। আমার এই বুক সেলফটা আছে, আমার খুব ভালো লাগে, এবং ফিউচারে আমার একটা বড় রকমের মানে রিডিং রুম প্লাস হচ্ছে লাইব্রেরি বানানোর ইচ্ছা আছে। দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমার স্বপ্নটা পূরণ করে। এখন পয়েন্ট নাম্বার 8 নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে অ্যাকশন নিন। একদিন করব বলে বসে থাকবেন না, আগামীকাল থেকে শুরু করব, এটা কখনোই হবে না। আপনাকে টুডে টুডে কাজ শুরু করতে হবে, টুডে টুডে, এবং এখনই অ্যাকশন নিতে হবে। নট ফর টুমরো, টুমরো উইল নেভার কাম, একটা কথা আছে যে আগামীকাল কখনো আসে না, ঠিক আছে। কিওসাকির সবশেষ এবং সবচেয়ে শক্তিশালী যে বার্তাটা, সেটা হলো এটি: জ্ঞান যথেষ্ট নয়, অ্যাকশন নিতে হবে, ঠিক আছে। দেখা গেল আপনি খুবই জ্ঞানী, আপনার বিজনেস সম্পর্কে অনেক বই পড়াশোনা করছেন, আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনি জানেন না হাউ টু এক্সিকিউট দিস নলেজ। আপনি কিভাবে এটাকে কাজে লাগাবেন, আপনি কিভাবে এটা অ্যাকশন নেবেন, এটা জানেন না, তাহলে হবে না, অ্যাকশন নিতে হবে। আজকে অনেক মানুষ সারা জীবন পড়েন, শোনেন, বোঝেন, কিন্তু কিছু করেন না, কারণ ভয়, সঠিক সময়ের জন্য অপেক্ষা। কিন্তু সঠিক সময় কখনো আসে না, সঠিক সময় হলো এখনই। আমরা অনেক সময় ভাবি যে আমরা সামনের মাস থেকে কিছু করব, সামনের দিন থেকে কিছু করব, বাট এগুলো সবই ফেক। আপনি সামনের দিন, সামনের মাস, মানে সুযোগ মতো কোনো কিছু আসবে না। কেউ কি বলেছেন, ব্যর্থতাকে ভয় পাবেন না, ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ি, প্রতিটি ভুল থেকে শিখুন, এগিয়ে যান। তো কালসেগি সবসময় বলছে যে আমরা সবসময় কি করি, কোনো কিছু কাজ শুরু করার আগে ব্যর্থতাকে ভয় পাই, কিন্তু ব্যর্থতা আসতেই পারে, কিন্তু বাট ইট উইল বি ইউর স্টেয়ার্স টু মুভ ইউর সাকসেস অর মুভ ইউর গোল। তো এটা হচ্ছে আপনার সিঁড়ি, আপনার এটাকে সিঁড়ি ভাবতে হবে, এখন সিঁড়ি হিসেবে নিতে হবে।
তাহলে আপনি প্রতিটি ভুল থেকে শিখবেন এবং এগিয়ে যাবেন। হ্যাঁ, আমরা যদি একটা বিষয় দেখি, আমাদের দেশে অনেক সফল উদ্যোক্তা শূন্য থেকে শুরু করেছেন, ঠিক আছে? প্রথমে ছোট, হয়তো বাড়ি থেকে হোমমেড খাবার বিক্রি, হয়তো অনলাইনে কাপড়ের ব্যবসা, হয়তো ফ্রিল্যান্সিং। প্রথমে ব্যর্থ হয়েছেন, আবার উঠেছেন। আজকে যারা কোটিপতি উদ্যোক্তা, তাদের বেশিরভাগই একটা ছোট পদক্ষেপ থেকে শুরু করেছিলেন, ঠিক আছে? তাই আজকেই ঠিক করুন আপনার প্রথম পদক্ষেপটা কি হবে। তো বন্ধুরা, আজকে আমরা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টি শিক্ষা জানলাম। মনে রাখবেন, গরিব মানুষ টাকার জন্য কাজ করে, আর ধনী মানুষ টাকাকে তার হয়ে কাজ করায়। এটাই হচ্ছে আজকের মূল কথা। আপনার বাবা-মা হয়তো আপনাকে পড়াশোনা করতে বলেছেন, ভালো চাকরি পেতে বলেছেন। কিন্তু কেউ হয়তো আপনাকে ফিন্যান্সিয়াল ফ্রিডম এর পথ দেখায়নি। আজকে থেকে সেই পথে হাঁটা শুরু করুন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার করবেন এবং আপনার যে নোটিফিকেশন বাটন মানে এটা অন করে দিবেন, হ্যাঁ? এবং আমি প্রতিটি ভিডিওর পাশে থাকবেন। আশা করি আমি আপনাদের জন্য প্রতিনিয়ত খুব ভালো ভালো কিছু নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায়।